পারছি না, কারণ সাজিব ওয়াজেদ জয় ভারতে আসছেন। আপনি জানেন হয়তো যে জয় বছর খানেকের ওপর হবে যে জয় ভারতে আসেন এর মধ্যে। ফলে এটা আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর হবে, কিন্তু তার আগে অনেকগুলো ঘটনা ঘটছে। কিছু ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য এই প্রথম আপনি শুনলে অবাক হবেন হয়তো, যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিদুর রহমান তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে 82 জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন, তাহলে এই ব্যক্তি এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন, এবং 193টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন, যা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদূতরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে সেই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ বেশ কিছু তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি, কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনকে টেলিফোন করেন। তিনি নিউ ইয়র্কে আছেন এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়, এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না, এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে A.K. মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া, তার হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন। তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন 82 জন, তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না, এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে, এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ কিছু দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ, এবং সেই পদের জন্য নিষিদ্ধ দল আওয়ামী লীগ, বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন, বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। তা আমাকে হিউম্যান রাইটস ওয়াচ এর মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন। আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। হয়তো পরে চেষ্টা করবো জানা যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন ব্রেকিং নিউজ, যে এই সাংগঠনিকভাবে আওয়ামী লীগ গঠিত পুনর্গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের দ্বারস্থ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমান, তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করি। এবং এখন আমরা জানি না যে এই বিষয়টাতে ভারতের মত কি, এটা এখনো জানা যায়। তিনি ভারতে এসে একান্তে কথা বলেছিলেন অজিত ডোভাল এবং পরাক্রী, তাদের কোনো বিবৃতিতে এই প্রসঙ্গটি, বাংলাদেশের বিবৃতিতে উল্লেখ নেই, ভারতের বিবৃতিতে নেই। তবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে যে আন্তর্জাতিক বিষয়ে তারা আলাপ করেছেন। এই বিষয়টা আছে যে এখন আমি যদি অন্যভাবে যে খবর আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে জয় আসছেন করা, আমার একটাই বক্তব্য থাকে, যে দলটির উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেই দলটির উপরে আপনি সাংগঠনিক কাঠামো করুন বা না করুন, তাতে কি এসে যায়। আমি জানি না জয় বা জয় এমন লাইসেন্স নেবেন, আসা উচিত বঙ্গবন্ধু সদস্য হিসেবে অবশ্যই সারিতে আসা উচিত, কিন্তু যেটা একটা কার্যকরী টিমের কথা আগে ভাবা হয়েছে। বাহাদুর নাসিম, নাসিম, নতুন যে তরুণ জুয়ান রয়েছে, নফেল,
এবং ইত্যাদি যারা রয়েছেন তাদের একটা ভাবনা চিন্তা চলছিল কমিটি তৈরি করার, কিন্তু শেখ হাসিনা কিভাবে থাকবেন তাতে সেটা তো ছিল না। আমি যেরকম বলছিলেন যে 2017 সালে যেরকম ভাবে মুজিব সরকার তৈরি হয়েছিল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যেটা অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল, এরকম একটা দিন। কিন্তু বর্তমান বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষের কষ্ট, লাঘব এবং সেটার জন্য যদি আওয়ামী লীগের নামে না হয়, এটা সিদ্ধান্ত হয়েছে তাদের পার্টি যে তারা অন্য কোনো নামে, সংগঠনের নামে, হয়তো অন্য কোনো সংগঠনের নামে তারা মানুষের এই দাবিগুলোকে নিয়ে, তাদের যে হেনস্থা হচ্ছে, দুরবস্থা হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে তারা হয়তো রাস্তায় নামবেন এবং আর মনে করছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মানুষ ক্রমেই অশান্ত হয়ে উঠবে এবং যে অশান্তিটা ব্যবহার করতে পারে জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামী যে ব্যবহার করলে সেটা যে বিএনপির পক্ষে শুভকর হবে কি হবে না, আপনাদের লক্ষ্য করে আমরা দেখলাম মতো যে বগুড়াতে তিনি যে ভাষণ দিয়েছেন, ভাষণের সিংহভাগ ছিল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করেই। কিন্তু আওয়ামী লীগকে যদি স্থান না করে দেওয়া যায় তাহলে কিন্তু বিএনপির পক্ষে স্থায়িত্ব, আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলে যাবো, এটা সম্ভব না। দাদা নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং খবর আপনি দিয়েছেন। আমরা কি এরকম ধরে নিতে পারি যে এটা এই খলিলুর রহমান সাহেবের এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা যোগাযোগের পথ তৈরি হলো, যেটা একেবারেই গত 2 বছর প্রায় বিচ্ছিন্ন ছিল বলা যায়, এরকম বা পজিটিভ পলিটিক্স এর একটা ধারা? আপনি যেটা বলছেন যে হয়তো এই যেহেতু আওয়ামী লীগের কাছে বিএনপির রিকোয়েস্ট গেছে, আওয়ামী লীগও তখন এই দেন দরবার উঠা শুরু হলো কেবল, যে নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না। দেখুন, এটা ঘটনা, এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে এর মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। আগে আমরা শুনছিলাম যে কোথাও হয়তো কোনো চ্যানেলে কোনো কথাবার্তা আলোচনা ছিল, এবং আজকে নিউ ইয়র্কের যিনি হিউম্যান রাইটস ওয়াচের যিনি নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগের গতকাল নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাকে এটা জানিয়েছেন আগে, তাহলে স্মারকলিপির কপিটা আমাকে দিতে গিয়ে তিনি তখন এই প্রসঙ্গ, আমি বলেছিলাম আমি তো শুনছিলাম যে খলিলুর রহমান বোধহয় দেরি করে ফেলেছেন, সেটা বোধহয় নাও হতে পারে। তখন উনি বললেন যে বোধহয় তা নয়, কারণ তা না হলে উনি কেন ডক্টর মোমেনকে ফোন করে বললেন যে আপনারা এই মানে আপত্তিটা প্রত্যাহার করে নিন। আপত্তিটা প্রত্যাহার করে নেওয়ার কথা যখন প্রস্তাব দিচ্ছেন, তার মানে কোথাও তার প্রার্থীপদ হওয়ার বিষয়টা এখনো জীবিত, এখনো ব্যাপারটা রয়েছে। এবং ফলে সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং আমার মনে হয় যে এই সময় একটা বোঝাপড়া গড়ে উঠতে পারলে সব থেকে ভালো হবে কিনা জানি না আমি, কারণ আওয়ামী লীগই বা এক কথায় কোনো কিছু না পেয়ে কি করে এই তাদের অনুরোধ ডক্টর খলিলুর রহমানের আবেদনটা মেনে নেবেন, যদি না তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করে। তাই না, তারা যে স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপি তাদের আরো দাবি আছে যে জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, এবং বর্তমানে বেশ কিছু জায়গায় এখনো মব ভায়োলেন্স হচ্ছে সেটা বন্ধ করা, এবং বহু জায়গায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী তারা এখনো তাদের উপর কোথাও কোথাও অত্যাচার হচ্ছে স্থানীয়ভাবে, এবং এটা ঘটনা তারা মনে করিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পর সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলাম বিএনপির দ্বারা, জামায়াতের দ্বারা ততটা নয়। ফলে আমাদের পক্ষে তো স্বাভাবিক ছিল জামায়াতকে সমর্থন করে বিএনপিকে ঢুকে দেওয়া, কিন্তু সেটা আমাদের আদর্শগতভাবে সম্ভব ছিল না বলে আমরা অত্যাচারিত হয়েও বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ক্ষমতায় আসার পর সেই প্রতিদান তারা দিচ্ছেন না এবং সেটা ভুলে গেছে, স্বীকারই করতে চাইছেন। এখন আবার একটা সুযোগ এসছে ডক্টর খলিলুর রহমানের প্রার্থী পদ নিয়ে, জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে। গতকাল একটি আলোচনা ছিল জাতিসংঘে, সেটা ছিল পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে। এই প্রসঙ্গটা আলোচিত হয়নি এই সভাপতির পদটা নিয়ে। আমার মনে হয় মহাসচিবের পদটা স্থির হলে তারপরে এই পদটা নিয়ে আলোচিত হতে পারে। ইতিমধ্যে যেটা আরো ইন্টারেস্টিং, খলিলুর রহমান একজনকে ইতিমধ্যেই অ্যাপয়েন্ট করেছেন নিউ ইয়র্কে, যিনি অন্য দেশগুলোর সাথে
তার প্রার্থী পদ নিয়ে প্রচার করবে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিছু ঘটতে চলেছে, যেটা মনে হয় তারই বা তিনি কেন নিয়োগ দেবেন কাউকে। নিশ্চয়ই তিনি প্রার্থী পদের ব্যাপারে খুব সিরিয়াস এবং সেক্ষেত্রে প্রয়োজন। কিন্তু তার এই বিরুদ্ধে যে অভিযোগটা জমা পড়েছে, সেই অভিযোগগুলোতেও অনেক গুরুতর অভিযোগ আছে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ফলে সেই অভিযোগগুলো থাকলে একজন এই ধরনের ব্যক্তি সভাপতি হতে পারেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক মহলে। তবে আগামী দিনগুলো বেশ আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে আমাদের সজীব ওয়াজেদ কাল গতকাল বৈঠকে সজীব ওয়াজেদ জয়েন্ট নাকি উপস্থিত হওয়ার কথা ছিল সেই আর কি, খুব বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণই হোক, আমি শুনেছি বোধহয় নিরাপত্তার কারণে তাকে হয়তো নিষেধ করা হয়েছে, তিনি জাননি সেটা। তো তিনি আমেরিকায় ছিলেন, আছেনও। তিনি এখনো ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমি কোনো খবর আমি পাইনি। পেলে অবশ্যই পেয়ে যাবো। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আপনাকে আপনাকে প্রথম জানালাম। অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটা ব্রেকিং নিউজ। আপনি এর আগে আমাদেরকে একটি ব্রেকিং নিউজ দিয়েছিলেন একবার, আজকে বোধহয় আমরা আরেকটি ব্রেকিং পেলাম। এবং নিঃসন্দেহে জাতিসংঘে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা এবং ডক্টর মোমেনকে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করা, এটা অনেক বেশি সিগনিফিকেন্ট বর্তমান বাংলাদেশের বাস্তবতা। আমি দাদা যেহেতু এত ইন্টারেস্টিং, আমি প্রশ্নগুলো রিপিট করছি আবার। ডক্টর মোমেন কি কনফার্ম করেছেন যে তিনি ফোন পেয়েছেন খলিলুর রহমানের কাছ থেকে? তিনি নিউ ইয়র্কের আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন এবং তিনি উত্তর দিয়েছেন সেটাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমি এই উত্তরটা দিয়েছি তাকে, যে আমি 82 জন সাক্ষাৎকারীর মধ্যে আমি একজন। তাহলে আমার প্রত্যাহার করার কাছে সমস্ত অভিযোগটা প্রত্যাহারিত হয় না। ফলে যদি অনুরোধ করতে হয় তাহলে 82 জনকে আলাদাভাবে অনুরোধ করতে, অথবা যদি শেখ হাসিনা আমরা এই আবেদনটা প্রত্যাহার করছি, তাহলে তখন একটা প্রশ্ন শেখ হাসিনাকেও জানানো হয়েছে। আমি শেখ হাসিনার মতবাদ এখনো জানি, তিনি কি ভাবছেন বিষয়টা নিয়ে সেটা এখনো জানতে পারিনি। এই পর্যায়ে আমি আরেকটা জিনিস একটু জানতে চাই। আমাদের দেশে একটা আলাপ আছে, অনেকে রাজনৈতিক মহলে এটা আলাপ হয় যে ভারতে যারা আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন, ব্যবসায়ীদের নেতা, তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে। তারা ভারতেও লাক্সারিয়াস লাইফ লিড করছেন। ভারত কর্তৃপক্ষ তাদের কারো উপরে বিরক্ত এবং তারা সবাই বাংলাদেশে ব্যাক করুক বা বাংলাদেশে আগের মতো আবার সক্রিয় হোক আওয়ামী লীগে, যে আওয়ামী লীগকে ভারত চাচ্ছে বা সাপোর্ট করছে, সেরকম জায়গায় তারা এটি চাচ্ছে না আওয়ামী লীগের কিছু নেতার ক্ষেত্রে। এরকম কি বিষয়টা সত্য কিনা? এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা অভূতপূর্ব ব্যাপার যে যখন যারা ক্ষমতায় থাকেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে। 18 মাসে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রত্যেক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অদূর ভবিষ্যতে না থাকলে তখন একটা এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনবে। ক্ষমতায় এলে যে দুর্নীতি এবং দুর্নীতির অভিযোগটা কতটা সত্য বা অসত্য, আওয়ামী লীগের নেতা কর্মী তারা এখনো তাদের ওপর কোথাও কোথাও অত্যাচার হচ্ছে স্থানীয়ভাবে। এবং এটা ঘটনা তারা মনে করিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পর সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলাম বিএনপির দ্বারা, জামায়াতের দ্বারা ততটা নয়। ফলে আমাদের পক্ষে খুব স্বাভাবিক ছিল জামায়াতকে সমর্থন করে বিএনপিকে ঢুকে দেওয়া, কিন্তু সেটা আমাদের আদর্শগতভাবে সম্ভব ছিল না বলে আমরা অত্যাচারিত হয়েও বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ক্ষমতায় আসার পর সেই প্রতিদান তারা দিচ্ছেন না এবং সেটা ভুলে গেছে, স্বীকারই করতে চাইছেন। এখন আবার একটা সুযোগ এসছে ডক্টর খলিলুর রহমানের প্রার্থী পদ নিয়ে, জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে। গতকাল একটি আলোচনা ছিল জাতিসংঘে, সেটা ছিল পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে। এই প্রসঙ্গটা আলোচিত হয়নি এই সভাপতির পদটা নিয়ে। আমার মনে হয় মহাসচিবের পদটা স্থির হলে তারপরে এই পদটা নিয়ে আলোচিত হতে পারে। ইতিমধ্যে যেটা আরো ইন্টারেস্টিং, খলিলুর রহমান একজনকে ইতিমধ্যেই অ্যাপয়েন্ট করেছেন নিউ ইয়র্কে, যিনি অন্য দেশগুলোর সাথে তার প্রার্থী পদ নিয়ে প্রচার করবেন। তবে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিছু ঘটতে চলেছে, যেটা মনে হয় তারই বা তিনি কেন নিয়োগ দেবেন কাউকে। নিশ্চয়ই তিনি প্রার্থী পদের ব্যাপারে খুব সিরিয়াস এবং সেক্ষেত্রে প্রয়োজন। কিন্তু তার এই বিরুদ্ধে যে অভিযোগটা জমা পড়েছে, সেই অভিযোগগুলোতেও অনেক গুরুতর অভিযোগ আছে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে।
ফলে সেই অভিযোগগুলো থাকলে একজন এই ধরনের ব্যক্তি সভাপতি হতে পারেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক মহলে। তবে আগামী দিনগুলো বেশ আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে আমাদের সজীব ওয়াজেদ কাল গতকাল বৈঠকে সজীব ওয়াজেদ জয়ের নাকি উপস্থিত হওয়ার কথা ছিল আর কি, খুব বলেছিলেন। শেষ পর্যন্ত যে কোনো কারণই হোক, আমি শুনেছি বোধহয় নিরাপত্তার কারণে তাকে হয়তো নিষেধ করা হয়েছে, তিনি যাননি। তো তিনি আমেরিকায় ছিলেন, আছেনও। তিনি এখনো ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমি কোনো খবর আমি পাইনি। পেলে অবশ্যই আপনি জানাবো। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আপনাকে আপনাকে জানালাম। অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটা ব্রেকিং নিউজ আপনি এর আগে আমাদের